সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত উপন্যাস বিশ্বাসঘাতক পর্ব 10 কি পর্ব 8। অশান্তভাবে নিজের ঘরে পদচারণা করছিলেন জেনারেল গ্রোভস। ওপিকে ডেকে পাঠিয়েছেন অনেকক্ষণ, এখনও আসছে না কেন সে? কিন্তু এলে তিনি কি বলবেন? কেমন করে জেনে নেবেন প্রকৃত সত্যটা? ওপি ওপেনহাইমারকে তাঁর চাই, নিতান্তই অপরিহার্য সে। এই কয়েক মাসে সে মন্ত্রের মতো সমস্ত প্রকল্পটাতে যেন প্রাণ সঞ্চার করেছে। তার অধ্যবসায়ে, কর্মপদ্ধতিতে, তার উৎসাহে অভিভূত হয়ে পড়েছেন গ্রোভস। এখন তাকে কোনো ক্রমেই ছাড়া যায় না। অথচ হ্যাঁ, এফবিআই থেকে রিপোর্ট এসছে ইতিমধ্যে। গুপ্তচর দপ্তর স্পষ্ট করে জানিয়েছে বার্কলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট জে ওপেনহাইমারকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া যাবে না। তিনটি ছিদ্র তারা বার করেছে ওপির পূর্ব ইতিহাস হাতড়ে। 1 নম্বর, সে দীর্ঘদিন ধরে কমিউনিস্ট চিন্তাধারা প্রচার করত। 2 নম্বর, ওর ভ্রাতৃবধূ জ্যাকি একজন কমিউনিস্ট ছিল। আর 3 নম্বর, ওর স্ত্রীর প্রথম পক্ষের স্বামী ছিল একজন উৎসাহী কমিউনিস্ট কর্মকর্তা। গ্রোভস টেবিলের উপর থেকে একখানা পত্রিকা তুলে পাতা উল্টাতে থাকেন। পিপলস ওয়ার্ল্ডের বর্তমান সংখ্যা। পত্রিকাটির নামই শোনা ছিল না। রিপোর্টখানা পড়ে কৌতূহলের বশে আজ একখানা কিনে ফেলেছেন। পাতা উল্টে দেখছিলেন, কই তেমন কোনো মারাত্মক রচনা তো নজরে এলো না। গুড মর্নিং স্যার। ওপি এসেছে। এসো, বসো বসো। ভিজিটার্স চেয়ারে বসতে বসতে ওপেনহাইমার বলে, এ কি স্যার, আপনার হাতে পিপলস ওয়ার্ল্ড? কেন, এটা কি নিষিদ্ধ কোনো পত্রিকা? না, নিষিদ্ধ ঠিক নয়, তবে ওরা তো ডেমোক্রেসিতে বিশ্বাস করে না। তাই নাকি? আমি পড়ে দেখিনি। তুমি পড়েছ? এই সংখ্যাটা পড়িনি, বস্তুতপক্ষে গত 3-4 বছর পড়িনি। তবে এককালে আমি ওই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম। তাই নাকি? শুধু তাই নয় স্যার, ছদ্মনামে এককালে আমি ওতে প্রবন্ধও ছাপিয়েছি। স্তম্ভিত হয়ে গেলেন গ্রোভস। এই খবরটা তো এফবিআইও পায়নি, অথচ ও কেমন সরল বিশ্বাসে বলে গেল। পুনরায় প্রশ্ন করেন, সে সময় তোমার বুঝি কমিউনিজমে বিশ্বাস ছিল? তা ছিল, কিছুটা আমার ভাইয়ের প্রভাব। ভাই? ভাই কি? আমার ভাই ফ্রাঙ্ক ছিল ঘোর কমিউনিস্ট, তার স্ত্রী জ্যাকলিনও তাই। এখন অবশ্য তাদের মত বদলে গেছে। যাই হোক, আমাকে ডেকেছিলেন কেন? মনের মেঘ অনেকখানি সরে গেছে ইতিমধ্যেই। গ্রোভস শেষ প্রশ্নটা এড়িয়ে বলেন, কিছু মনে করো না ওপি, তোমাকে একটা পারিবারিক প্রশ্ন করছি। তোমার স্ত্রীর প্রাক্তন স্বামীও কি একজন কমিউনিস্ট ছিলেন? ছিলেন। তার নাম জো ডালবার। তিনি ছিলেন স্পেনের একজন নেতৃস্থানীয় কমিউনিস্ট পার্টি অফিসিয়াল। স্পেনের গৃহযুদ্ধে তিনি মারা যান। তার মানে তোমার স্ত্রীও কিছুটা কেন, এককালে তিনিও ঘোর কমিউনিস্ট ছিলেন। একটু ঘুরিয়ে গ্রোভস বললেন, আমি ভাবছি এসব কথা আবার এফবিআই খুঁচিয়ে বের করবে না তো? তুমি তো জানোই এফবিআইয়ের ক্লিয়ারেন্স ছাড়া। হ্যাঁ জানি বই কি, কিন্তু খুঁচিয়ে বার করার কি আছে? আমাকে প্রশ্ন করলেই আমি অকপটে সব বলবো। এককালে কমিউনিস্ট ডক্ট্রিন আমাকে উদ্বুদ্ধ করেছিল, কথা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। কিন্তু বর্তমানে আমি ডেমোক্রেসির পূজারী। শুধু আমি নই, আমরা সবাই। আমি, আমার স্ত্রী, আমার ভাই, তার স্ত্রী। সে যাই হোক, আমাকে ডেকেছিলেন কেন? কেন ডেকেছিলেন তার কৈফিয়ত গ্রোভস কি দিয়েছিলেন, আদৌ দিয়েছিলেন কি না তার কোনো প্রমাণ নেই। যা আছে তা হচ্ছে সমর বিভাগের একটি গোপন নথি, ওই জুলাইয়ের 20 তারিখে লেখা। চিঠিখানা হুবহু অনুবাদ করে দিলাম। গোপনতম পত্র, যুদ্ধ বিভাগ, চিফ ইঞ্জিনিয়ার দপ্তর, ওয়াশিংটন, জুলাই 20, 1943। বিষয়, জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। প্রাপক, দ্য ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, ম্যানহাটন ডিস্ট্রিক্ট,
স্টেশন এফ, নিউ ইয়র্ক। 15 জুলাই তারিখে প্রদত্ত আমার মৌখিক নির্দেশের পরিপূরক হিসেবে এতদ্বারা অনুরোধ জানানো যাইতেছে যে উপরোল্লিখিত ব্যক্তিকে অবিলম্বে প্রস্তাবিত পদে নিযুক্ত করা হোক। ইহাও উল্লেখ থাকে যে তাহার বিরুদ্ধে যে সকল অভিযোগ ইতিপূর্বে আপনি আমাকে জানাইয়াছেন তাহা পাঠান্তে সম্পূর্ণ নিজ দায়িত্বে বিশেষ ক্ষমতা বলে আমি এই আদেশ জারি করিতেছি। উল্লিখিত ব্যক্তি এই প্রকল্পের পথে অনিবার্য। স্বাক্ষর এল.আর. গ্রোভস, ব্রিগেডিয়ার জেনারেল, সিই। তরোয়ালের এক কোপে সব রকম বাধাবিঘ্ন সরিয়ে দিলেন সামরিক অফিসারটি। ওপি হলেন লস অ্যালামসের অফিসিয়াল কর্ণধার। লস অ্যালামসে একে একে এসে জুটলেন বিজ্ঞানীরা। মূল নিয়ামক ওপি। পৃথিবীর ইতিহাসে এতগুলি প্রথম শ্রেণীর বৈজ্ঞানিক কখনো একত্র হয়ে একযোগে কাজ করেননি। এলেন জিলার্ড, গ্যামো, টেলর, ওয়েগনার, ফেরমি, হ্যান্স বেথে, ফন নয়ম্যান, কিস্টিয়াকোক্সি, রাবিনোভিচ, ওয়াইসকফ, পার্লস, অটো ফ্রিজ, উইলিয়াম পেনি, ক্লাউড ফুক্স, কেনেডি, স্মিথ, পার্সন ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। 7টি বিভাগ, তার 7 জন কর্ণধার, প্রত্যেকের অধীনে 5-7টি শাখা। থিওরিটিক্যাল বিভাগের ডিরেক্টর হ্যান্স বেথে, বিস্ফোরক বিভাগের কিস্টিয়াকোস্কি, অ্যাডভান্সড ডেভেলপমেন্ট বিভাগের এনরিকো ফেরমি, প্রভৃতি প্রভৃতি এবং প্রভৃতি। সকলের পরিচয় দিতে গেলে মহাভারত হয়ে যাবে। 2-4 জনের কথা বলি। হ্যান্স বেথে নোবেল লরিয়েট, জার্মান। নাৎসি শাসনে উত্ত্যক্ত হয়ে 1935-এ পালিয়ে আসেন আমেরিকায়। তার জীবনের এক কৌতুককর অভিজ্ঞতার কথা বলি, যা থেকে বোঝা যাবে বিজ্ঞানীরা রাজনীতিকদের পাল্লায় পড়ে কী জাতীয় নাকাল হতেন। পাড়ির পতনের সময় আমেরিকায় উদ্বাস্তু হ্যান্স বেথে একটি সমর সম্বন্ধীয় আবিষ্কার করে বসলেন। কামানের গোলায় প্রতিরক্ষার বিষয়ে একটি আবিষ্কার। কাগজপত্রে নিয়ে তিনি দেখা করলেন মার্কিন সামরিক বড়কর্তার সঙ্গে। সামরিক বড়কর্তা সেটা পড়ে অভিভূত হয়ে বললেন, প্রফেসর, আপনার এই আবিষ্কার প্রভূতভাবে আমাদের কাজে লাগবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যান্স বেথে গদগদ হয়ে বলেন, কিছু না, আমার পরীক্ষা কার্যটা শেষ হয়নি। আরও উন্নত ধরনের সাঁজোয়া গাড়ির চাদর তৈরি করব আমি। রিসার্চের কাগজগুলো দিন, অসমাপ্ত কাজটা শেষ করি। বড়কর্তা বললেন, আমি অত্যন্ত দুঃখিত প্রফেসর, রিপোর্টটা আর আপনাকে দেওয়া যাবে না। আমাদের চোখে আপনি হচ্ছেন শত্রুপক্ষের লোক, জার্মান ন্যাশনাল। সে কি, আবিষ্কারটা যে আমারই, আর ওটা যে অসম্পূর্ণ। আই এম সরি প্রফেসর। ধুত্তুর সরি, ওর কপিও যে নেই আমার কাছে। আই এম সরি এগেইন, হের প্রফেসর। পাঠকের হয়তো মনে হচ্ছে আমি বানিয়ে বলছি। বিশ্বাস করুন, এতে এক বিন্দু অতিরঞ্জন নেই। সেই হ্যান্স বেথে বর্তমানে হচ্ছেন লস অ্যালামসের থিওরিটিক্যাল ডিভিশনের ডিরেক্টর। এক্সপ্লোসিভ ডিভিশনের ডিরেক্টর জর্জ কিস্টিয়াকোস্কি, সংক্ষেপে কিস্তি। খাস রাশিয়ান, বয়স 43, জন্ম কিয়েভে। বলশেভিকদের বিরুদ্ধে শ্বেত রাশিয়ান বাহিনীর হয়ে কৈশোরে লড়াই করেছিলেন। তুরস্কের ভিতর দিয়ে পালিয়ে শেষ পর্যন্ত কপর্দকহীন উদ্বাস্তু হিসাবে সে পৌঁছান বার্লিনে। সেখানে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নেন। 1925-এ চলে আসেন মার্কিন মুলুকে। প্রিন্সটনে অধ্যাপনা করছিলেন। ওপি তাকে ধরে এনেছে লস অ্যালামসে। দুর্ধর্ষ বেপরোয়া এই কিস্তি। একবার তিনি তার সহকর্মীদের বলেছিলেন, তোমরা বোমার এই বিস্ফোরকগুলোকে খামোখা ভয় পাও। ডিনামাট নয় এই প্যাকেটগুলো, নাড়াচাড়ায় ফেটে যাবে না, অত পুতুপুতু করো কেন? ওর সহকর্মীরা সৌজন্যবোধে মাথা নাড়ে। বেশ বোঝা যায় তারা মেনে নেয় না ওর কথা। প্র্যাকটিক্যাল কিস্টি বুঝতে পারেন ওরা বিশ্বাস করছে না। তৎক্ষণাৎ আদেশ দিলেন বিস্ফোরক ভর্তি প্যাকিং কেসগুলো ওর গাড়িতে তুলে দিতে। 8-10টা প্যাকিং কেস গাড়ির সিটে চড়িয়ে কিস্টি বিস্মিত সহকর্মীদের চোখের সামনে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন উনি?
ভাবছে সবাই। কোথাও যাননি কিস্টি। সামনের উবড়ো খাবড়ো মাঠের মাঝখানে খানিকটা বেপরোয়া ড্রাইভ করে 5 মিনিটের মধ্যেই ফিরে এলেন এক্সপ্লোসিভ বিভাগের ডিরেক্টর। চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে সহকর্মীরা। কিস্টি গাড়ি থেকে নেমে এসে বললেন, দেখলে, হাঁটলো? নাও, এবার গাড়ি থেকে ওগুলো নামাও। আর এক রাশিয়ান বৈজ্ঞানিক হচ্ছেন গ্যামো, জর্জ গ্যামো, যার 1, 2, 3 ইনফিনিটি বইটি বিজ্ঞানের ছাত্র মাত্রেরই অবশ্য পাঠ্য। চুটকি রসিকতায়, গল্প বলায়, ধাঁধা বানানোতে অদ্ভুত পারদর্শিতা ছিল তার। জন্ম রাশিয়ায়, শিক্ষা গাটেনগেনে। হাইজেনবার্গ, ওপি, টেলর ইত্যাদির সহপাঠী। গ্যামো কিভাবে রাশিয়া থেকে পালিয়ে আসেন তার গল্প শুনিয়েছেন উনি। স্কুলের গণ্ডি তখন সবে পার হয়েছেন গ্যামো। ছুটিতে উনি জার্মানি বেড়াতে যাবার সংকল্প করলেন। বাসনা সচক্ষে দেখে আসবেন সেই অদ্ভুত মানুষটিকে, আলবার্ট আইনস্টাইন যার নাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গ্যামো অঙ্কে রেকর্ড মার্ক পেয়েছেন। ওইটাই তার প্রাইজ হিসাবে দাবি করলেন। বাবা রাজি হলেন খরচ দিতে। রাজি হলেন না রাশিয়ান গভর্নমেন্ট। সেই দিন থেকেই গ্যামোর স্বপ্ন ছিল রাশিয়া থেকে পালানো। আফগান সীমান্ত দিয়ে প্রথমবার পালানোর চেষ্টা ব্যর্থ হলো। সীমান্ত রক্ষীরা ধরে ফেলল কিশোর বয়স্ক পলাতককে। কিন্তু গ্যামো তাদের বুঝিয়ে দিলেন তিনি ছুটিতে বেড়াতে এসেছেন। এই পাহাড়ের মাথায় চড়বার বাসনা নিয়ে বাড়ি থেকে বার হয়ে পথ হারিয়েছেন। যাই হোক, তাকে ফিরে আসতে হলো। এরপর অল্প বয়সেই গ্যামো বিবাহ করেন। সদ্য বিবাহিতা বধূকে খুলে বললেন মনের কথা। অ্যাডভেঞ্চারের গন্ধে কিশোরী মেয়েটি রাজি হয়ে গেল। একটা নৌকো নিয়ে দুজনে বার হয়ে পড়েন একদিন কৃষ্ণ সাগরের বুকে। ওপারে রাশিয়ান এলাকা নয়। এই দুঃসাহসিক অভিযানটিও ব্যর্থ হলো। ঝড়ের মধ্যে পড়ে এই দুর্লভ প্রতিবার সলিল সমাধি হতে বসেছিল। উদ্ধার করল আবার সেই সীমান্তরক্ষীর দল, রাশিয়ান বর্ডার পুলিশ। এবারও তার আসল উদ্দেশ্য তারা বুঝতে পারেননি। কিন্তু 1, 2, 3 ইনফিনিটি গ্রন্থে তিনি ভবিষ্যতে লিখবেন তিনি কি প্রথম আর দ্বিতীয়বার ব্যর্থ হয়েই থামতে পারেন। ইনফিনিটি পর্যন্ত যেতে হয়নি, তৃতীয় প্রচেষ্টাতেই সাফল্যমণ্ডিত হন। এসে পৌঁছলেন বার্লিনে। দেখলেন সেই মানুষটিকে, বিংশ শতাব্দীর বিস্ময় আলবার্ট আইনস্টাইনকে। লস অ্যালামসের আরেকটি অদ্ভুত চরিত্র ডক্টর ক্লাউস ফুক্স। জার্মান কিন্তু ইহুদি নন, তবু বিতাড়িত হয়েছিলেন নাৎসি জার্মানি থেকে। কপরদক্ষিণ অবস্থায় এসে পৌঁছান ইংল্যান্ডে। বাবা ছিলেন শান্তিকামী প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক, সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি, স্পষ্ট বক্তা এবং নির্ভীক। তিনি ছিলেন বিশ্ব ভ্রাতৃত্বের পূজারী, খ্রিশ্চিয়ান কোয়েকার্স সম্প্রদায়ের একজন কর্মকর্তা। একটি কোয়েকার্স পরিবারেই আশ্রয় পান ক্লাউস ইংল্যান্ডে। সাথে পাঁচে থাকতেন না। রাজনীতি থেকে শতহস্ত দূরে থেকে পড়াশোনা শেষ করলেন ইংল্যান্ডে এসে। দুর্দান্ত ভালো রেজাল্ট হলো শেষ পরীক্ষায়। ম্যাক্স বর্ন ওই সময় ইংল্যান্ডে। তিনি ক্লাউসকে দেখে আকৃষ্ট হলেন, জুটিয়ে দিলেন এক রিসার্চ স্কলারশিপ। সেখানেও সুনাম হলো। পরে জেমস চাডউইকের নেতৃত্বে ইংল্যান্ডে থেকে যে বৈজ্ঞানিক দল অ্যাটম বোমা প্রকল্পে আমেরিকায় আসে তার অন্তর্ভুক্ত হয়ে অটো ফ্রিস, শ্রীমতী মাইটনারের সেই বোনপো যিনি নিলস বোরের ঘুষি খেয়েছিলেন, উইলিয়াম পেনি, পার্লস প্রভৃতির সঙ্গে এখানে আসেন। প্রথমে ছিলেন ওক ব্রিজের গ্যাসীয় ডিফিউশন প্রকল্পে, পরে চলে আসেন লস অ্যালামসে। প্রচণ্ড স্মোকার, মদ্যপানও করেন প্রচুর, তবে মাতাল হন না। ব্যাচেলর, সুদর্শন, মেয়ে মহলে খুবই জনপ্রিয়। মেয়ে মহলের কথাই যখন উঠল তখন বলি, ডক্টর ফুক্স সম্বন্ধে লস অ্যালামসে একটা গুজব বেশ চালু ছিল। তার সঙ্গে নাকি মিসেস অটো কার্লের একটু বিশেষ জাতের সদ্ভাব ছিল। এমন গুজব তো রটতেই পারে। প্রথম কথা, ডক্টর ফুক্স সুদর্শন, ব্যাচেলর এবং প্রফেসর অটো কার্ল বৃদ্ধ, অথচ তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী রোনাটা কার্ল ডাকসাইটে সুন্দরী এবং যুবতী। কর্তাগিন্নিতে না হোক 20-22 বছরের ফারাক।
ডক্টর ফুক্স এবং রোনাটা কার্ল দুজনেই স্বীকার করতেন ওরা দুজনে বাল্যবন্ধু। কিশোরী বয়স থেকেই রোনাটা চিনত ফুক্সকে। বস্তুত জার্মানি থেকে পালিয়ে এসে ফুক্স ওই রোনাটার পরিবারেই আশ্রয় পায়। আলাপটা সেই আমলের, কিন্তু দুষ্টু লোকের মন তাতে মানে না। তারা ভাবে এর পিছনে বুঝি গভীরতর এক গোপন ইতিহাস আছে, যার রেশ আজও মেটেনি। লস অ্যালামসে বস্তুত গোটা ম্যানহাটন প্রকল্পে ডক্টর ক্লাউস ফুক্সের একটা প্রকাণ্ড দান আছে। উনিই পরমাণু বোমার ক্রিটিক্যাল সাইজটা অঙ্ক কষে বার করেন। সেই ক্রিটিক্যাল সাইজের হিসেবটা এখনও ছাপা হয়নি, সেটা আজও চরমতম গোপন নথি। কিন্তু ক্রিটিক্যাল সাইজটা কি? ধরা যাক একটা ছোট্ট U-235 টুকরোয় কোনো নিউট্রন আঘাত করে একটি পরমাণু বিকীর্ণ করল। তা থেকে নতুন 2-3টে নিউট্রন জন্মলাভ করবে এবং 2-3 দিকে যাবে। U-235 টুকরোটা আকারে ছোট হলে নববিমুক্ত নিউট্রন দুটি হয়তো কিছু দূর গিয়েই থেমে যাবে, অর্থাৎ নতুন পরমাণু অন্তর বিদীর্ণ করার আগেই তারা যাত্রা শেষ করবে। এখন যদি আরেকটু বড় মাপের টুকরো নিই, তাহলে হয়তো একটা থেকে দুটো থেকে 4টে নিউট্রন পাবো। হয়তো শেষে ওই 4টে নিউট্রনই মাঝপথে বিলুপ্ত হবে। এমনিভাবে বাড়তে বাড়তে আমরা এমন একটা নির্দিষ্ট আকারে পৌঁছাবো যখন এই চেইন রিয়াকশন বা চক্রাবর্তন পদ্ধতি অবশ্যম্ভাবী হয়ে উঠবে। সেই নির্দিষ্ট মাপকাঠিকেই বলে ক্রিটিক্যাল সাইজ। লস অ্যালামসের বিজ্ঞানীরা চাইছেন ক্রিটিক্যাল সাইজের চেয়ে একটু ছোট মাপের দুটি ইউরেনিয়াম টুকরোকে একটা বাধাদানকারী পদার্থের দুপাশে রাখতে। যদি এমন হয় যে আকাশ থেকে বোমা পড়তে পড়তে পর্দাটা গলে যাবে, তাহলে ভূপৃষ্ঠে পৌঁছবার আগেই দুটি সাবক্রিটিক্যাল টুকরো পরস্পরের সংস্পর্শে এসে সুপার ক্রিটিক্যাল হয়ে যাবে, যার অর্থ প্রচণ্ড বিস্ফোরণ। কিন্তু লস অ্যালামসের সবচেয়ে অদ্ভুত চরিত্র হচ্ছেন রিচার্ড ফাইনম্যান। তার নাম ডিক। সব রিচার্ডেরই ডাকনাম হয় ডিক, যেমন সব কানাইলালের ডাকনামই হয় কানু। ফাইনম্যানের আরেক ডাকনাম চালু হয়েছিল লস অ্যালামসে, মস্কিউটো বোট। ডিরেক্টর নোবেল লরিয়েট হ্যান্স বেথে সেই সুবাদে হচ্ছেন ব্যাটলশিপ। মানসাঙ্কে ফাইনম্যান ছিলেন ফেরমির মতো ধুরন্ধর, কাউকে কেয়ার করতেন না। নোবেল প্রাইজ প্রাপ্ত বেথে, ফ্রাঙ্ক লরেন্স ইত্যাদিকে মুখের ওপর বলতেন, কি বকছেন স্যার পাগলের মতো। পাগলের মতো কথাটা ছিল তার প্রতিবাদের বাধা লব্জ মুদ্রাদোষ। অদ্ভুত ফুর্তিবাজ, দুষ্টুমিতে ভরা, একেবারে ছেলে মানুষ। এদিকে ধাঁধায় পাকা মাথা। ফাইনম্যানের স্ত্রী থাকতেন নিউ ইয়র্কে, যেমন স্বামী তেমন স্ত্রী। ভদ্রমহিলারও মাথা খেলত ধাঁধার সমাধানে। স্বামী স্ত্রী নানান ধরনের ধাঁধা নিয়ে সময় কাটাতেন। এখন দুজনে আছেন দেশের দুই প্রান্তে, তাই দুজনে চিঠিপত্র লিখতেন সাংকেতিক ভাষায়, অথবা চিঠি লিখে কুচি কুচি করে ছিঁড়ে পাঠাতেন। জিক্স ধাঁধার মতো টুকরো কাগজগুলিকে সাজিয়ে প্রাপককে পাঠোদ্ধার করতে হতো। শোনা যায় এ কাজের উদ্দেশ্য হলো সেন্সারকে নাকাল করা। ব্যাটারা কেন খুলে পড়বে ওদের প্রেমপত্র? সেন্সারের কথাই যখন উঠল তখন বলি শুনুন। সেন্সারের বড় কর্তা ম্যাককিলভির সঙ্গে একবার খুব বেঁধে গিয়েছিল ফাইনম্যানের। ম্যাককিলভি বলে, সাংকেতিক ভাষা ডিকোড করা অপরাধ বিজ্ঞানের একটা বিশেষ শাখা। এ বিষয়ে যে গবেষণা করেনি তার পক্ষে এ ধাঁধার সমাধান সম্ভবপর নয়। ফাইনম্যান বলেছিলেন, লুক হিয়ার ম্যাক, অপরাধ বিজ্ঞানী কোনোদিনই অঙ্কশাস্ত্রের মামুলি কোনো ছোট্ট ফর্মুলাও বুঝতে পারবে না। যেমন ধরুন, অতি ছোট্ট একটা ফর্মুলা E=mc²। কিছু বুঝলেন? অথচ দুরূহতম ক্রিমিনোলজির সমস্যা নিয়ে আসুন আমার কাছে, 1 সেকেন্ডে তা ফুস। হাতে তুড়ি বাজিয়ে ফুসটা যে কত অকিঞ্চিতকর তা দেখিয়ে দিয়েছিলেন। ম্যাককিলভি সে অপমান ভোলেননি। 2 দিন পরেই সে এসে হাজির হলো একখানা চিঠি হাতে। বললে, এক্সকিউজ মি স্যার, এই চিঠি পাস হবে না। ফাইনম্যান দেখলেন তার স্ত্রীকে লেখা প্রেমপত্রখানা খোলা খাম অবস্থায় নিয়ে এসেছে ম্যাককিলভি। কি ব্যাপার? দেখা গেল ফাইনম্যান স্ত্রীকে লিখেছিলেন,
7,000 ফুট উঁচুতে থাকায় নিউ মেক্সিকোর গরমটা আমরা টের পাচ্ছি না। ম্যাকেলভি একগাল হেসে বলে, E=mc² ফর্মুলা না বুঝলেও এটুকু বুঝি, এইভাবে আপনি মিসেসকে জানিয়ে দিচ্ছেন যে আপনি বর্তমানে আছেন নিউ মেক্সিকোতে। একটা রিলিফ ম্যাপ খুলে মিসেস সহজেই বুঝবেন 7,000 ফুট উঁচুতে কোথায় আছেন আপনি। ওই লাইনটা কেটে দিতে হবে। দুরন্ত ক্রোধে ওর হাত থেকে চিঠিখানা ছিনিয়ে নিয়ে ফাইনম্যান কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিলেন। হাসতে হাসতে ফিরে গেলেন ম্যাককেলভি, কিন্তু আবার তাকে আসতে হলো। এবারেও তার হাতে ফাইনম্যানের স্ত্রীকে লেখা চিঠি। এবার ফাইনম্যান স্ত্রীকে লিখেছেন, রিটেপ কেমন আছে? SBM ও মোটা এবছর এসে পৌঁছতে পারবে বলে মনে হয় না। পরে মাথামুন্ডু কিছুই বুঝতে পারেননি ম্যাকেলভি। রিটেপ অথবা SBM ও মোটা কারো নাম হয় নাকি? চিঠিখানা নিয়ে তাই সে আবার এসেছে ওর দপ্তরে। বললে, মাফ করবেন প্রফেসর ফাইনম্যান, এমন অদ্ভুত নাম আমি জীবনে শুনিনি। প্রচণ্ড ধমক দিয়ে ওঠেন ফাইনম্যান। এক্স্যাক্টলি, আমিও তো তাই বলতে চাই। এমন অদ্ভুত নাম আমি জীবনে শুনিনি। প্রফেসর ফাইনম্যান কে তিনি? আমার নাম মিস্টার হেইলি। থতমত খেয়ে ম্যাকেলভি বলে, না এখানে তো বাইরের লোক কেউ নেই। বাইরের লোক নেই এই অজুহাতে আপনি আমাকে প্রফেসর ফাইনম্যান বলে ডাকবেন? ইফ ইউ কল মি সাচ নেমস আই উইল রিপোর্ট এগেনস্ট ইউ। একেবারে মিয়ে যায় বেচারি। বলে, আমি দুঃখিত। আচ্ছা মিস্টার হেইলি, কিন্তু আপনার চিঠির অর্থ যে আমি কিছুই বুঝতে পারছি না। ফাইনম্যান গম্ভীরভাবে বলেন, প্রেমপত্রটি তো আপনার উদ্দেশ্যে আমি লিখিনি মশাই, আপনি না বুঝলেও চলবে। ম্যাকেলভি তবু অনুনয়ের সুরে বলে, তবু স্যার, না বুঝে কেমন করে চিঠি পাস করি বলুন? এই দুটো কথাই, রিটেপ এবং SBM ও মোটার অর্থ কি? এতক্ষণে রাগ পড়ে গেছে ফাইনম্যানের। বললেন, অক্ষরগুলো উল্টোপাল্টা করে সাজানো আছে, আমার স্ত্রী অনায়াসেই বুঝবেন। রিটেপ হচ্ছে পিটার, আমার ছেলে, আর SBM অবমোটা হচ্ছেন মিসেস মোবোতা, আমার পুত্রের গভর্নেস, কিউবান মহিলা একজন। ছুটি নিয়ে দেশে গেছেন, এবছর আর ফিরবেন বলে মনে হয় না। ঘাম দিয়ে জ্বর ছাড়ল ম্যাকেলভির। অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় হলো সে। ঘটনাটা জানাজানি হয়ে যায়। সিকিউরিটি অফিসার ম্যাকেলভির নাকে ফাইনম্যান ঝামা ঘষে দিয়েছেন, এ খবরে সবাই খুশি। এরপর থেকে অনেকেই ওর পরামর্শ নিতে আসে, কেমন করে সেন্সরকে এড়িয়ে বাড়িতে কোনো বিশেষ খবর জানানো যায়। ম্যাকেলভির নাকে ফাইনম্যান কী পরিমাণ ঝামা ঘষেছিলেন তা অবশ্য সঠিক জানতে পারেনি কেউ। ঘটনাটা নিম্নোক্তরূপ। দিন তিনেক পরে ম্যাকেলভি ডাকে একখানা টাইপ করা চিঠি পায়। ছোট্ট চিঠি, তাতে লেখা ছিল, প্রিয় ইডিয়েট, তোমাকে 4টে খবর জানাচ্ছি। এই চিঠিখানা পড়েই ছিঁড়ে ফেলো, আর খবর 4টে বেমালুম গিলে ফেলো, হজম করে ফেলো। জানাজানি হলেই কিন্তু তোমার চাকরি নট, বুঝলে হাঁদারাম? 1 নম্বর খবর, প্রফেসর ফাইনম্যানের পিটার নামে কোনো পুত্র সন্তান নেই। 2, পিটার একজন রাশিয়ান এজেন্টের নাম। 3, মিসেস মোবোতা নামের কোনো চাকরানি ওর নিউ ইয়র্কের ডেরায় কোনো দিন ছিল না। 4, চিঠিতে অক্ষরগুলো আদৌ উল্টোপাল্টা করে সাজানো ছিল না, ছিল স্রেফ উল্টো করে সাজানো। রিটেপ উল্টো করলে হয় পিটার, কেমন তো? এবার SBMOBMOTA কথাটা উল্টে নিয়ে বুঝবার চেষ্টা করতো মূর্খ সম্রাট। কথাটা জানাজানি হলে তোমার চাকরি থাকবে কিনা। ইতি গেস হু? বলো তো কে? এর নির্দেশ আধা আধি পালন করেছিল ম্যাকেলভি। চিঠিখানা ছিঁড়ে ফেলে কাউকে জানায়নি, কিন্তু খোঁজ নিয়ে জেনেছিল ওই অজ্ঞাত পত্রলেখকের প্রথম ও তৃতীয় সংবাদ নিছক সত্য। এ কাহিনী বর্ণিত বিশ্বাসঘাতক যতদিন না গ্রেপ্তার হয় ততদিন দীর্ঘ 3টি বছর ম্যাকেলভি নিশ্চিন্তে ঘুমোতে পারেননি। তার হিতৈষী ওই পত্রলেখককে খুঁজে বার করবার চেষ্টাই করেনি সে। অনুশোচনায় আর অন্তর্দ্বন্দ্বে কাঁটা হয়েছিল
পাক্কা 3টি বছর। লস অ্যালামসে নিলস বোরের প্রথম আবির্ভাব প্রসঙ্গেও ফাইনম্যানের নামটা লিপিবদ্ধ রয়েছে দেখছি। প্রফেসর বোর কি একটা নতুন তথ্য আবিষ্কার করেছেন। লস অ্যালামসের বিজ্ঞানীদের তিনি সেটা জানাবার জন্য এসে হাজির হলেন লেকচারের নির্ধারিত দিনের আগের দিন। পরদিন প্রফেসর বোর একটা নতুন কিছু বলবেন, তাই এতটা চাঞ্চল্য শতই দেখা দিয়েছিল লস অ্যালামসে। সেই দিনই সন্ধ্যাবেলা ফাইনম্যানের ঘরে টেলিফোনটা হঠাৎ বেজে উঠল। ফাইনম্যান কোনো ধাঁধা কষছিলেন কিনা জানি না, টেলিফোনটা তুলে নিয়ে বললেন, হ্যালো, আমি জিম বেকার বলছি। আমরা এইমাত্র এসে পৌঁছেছি। বাবা আপনার সঙ্গে একবার দেখা করতে চান। আপনি একবার গেস্ট হাউসে আসবেন? ফাইনম্যান অবাক হয়ে বলেন, জিম বেকার? আমি তো ঠিক আপনাকে... আমার বাবার নাম নিকোলাস বোর। চমকে ওঠেন ফাইনম্যান, মনে পড়ে যায় সব কথা। নিলস বোরের পুত্র অ্যাগি বোরও যে এসেছে আমেরিকায়, কথা স্মরণ হয়। নিশ্চয়ই তার ছদ্মনাম জিম। অবাক হয়ে ফাইনম্যান বলেন, আপনি ভুল করছেন না তো? আমাকে আপনার বাবা কেন খুঁজবেন? আমার নামই জানেন না তিনি? জানেন, আপনি মিস্টার হেলি তো? হ্যাঁ, তাই বটে। আচ্ছা, আমি এখনই আসছি। ওভারকোটটা গায়ে চাপিয়ে হাজির হলেন গেস্ট হাউসে। প্রফেসর বোর ওকে দেখেই বললেন, তোমার নামই তো ফাইনম্যান? ইয়েস প্রফেসর। ঠিক আছে, বসো। এই দেখো আমার রিপোর্ট। রিপোর্ট দেখবেন কি? ফাইনম্যান তখনও ভাবছেন লস অ্যালামসে এত এত পণ্ডিত থাকতে হঠাৎ তাকে পাকড়াও করলেন কেন প্রফেসর বোর? পরদিন যে রিপোর্ট সকলকে পড়ে শোনাবেন, হঠাৎ তা এই ভ্রমণক্লান্ত মধ্যরাত্রে ওকে শোনাতে বসলেন কেন বিশ্ববিশ্রুত বৈজ্ঞানিক? কিন্তু 10 মিনিটের মধ্যেই বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গেল তাঁর। আকণ্ঠ ডুবে গেলেন অঙ্ক সমুদ্রে। তারপরেই হঠাৎ চিৎকার করে ওঠেন, কি লিখেছেন মশাই পাগলের মতো? এ কি হয়? 8টা আননোন আর 7টা ইকুয়েশন, এ তো কোনোদিনই সমাধান করা যাবে না। পাশে দাঁড়িয়েছিলেন জিম বেকার। কর্ণমূল লাল হয়ে ওঠে তার। কোনো মর মানুষ পিতৃদেবকে পাগল বলছে এমনটা সে শোনেনি তার জীবনে। প্রফেসর বোর কিন্তু নির্বিকার, বলেন, কারেক্ট, কিন্তু এই 8ম ইকুয়েশনটাও তো আমাদের হাতে আছে। শীতালি পাখির মতো 5 থিটা এপসাইলনের একটা ঝাঁক নেমে এলো ব্ল্যাকবোর্ডে। ফাইনম্যান বলেন, আই সি, আসুন তাহলে কষে ফেলা যাক। রাত 3টে নাগাদ শেষ হলো অঙ্কটা। ভোর রাত নাগাদ প্রফেসর বোরকে বিদায় জানিয়ে বেরিয়ে এলেন উনি ঘর থেকে। জিম বেকার এগিয়ে এলো ওকে গাড়িতে উঠিয়ে দিতে। গাড়িতে উঠে হঠাৎ ফাইনম্যান প্রশ্ন করেন, একটা কথা জিম, তোমার বাবা এত লোক থাকতে আমাকেই বা ডেকে পাঠালেন কেন? আপনার কথা বাবা শুনেছিলেন শিকাগো থাকতেই। কিন্তু এখানে তো ধুরন্ধর বৈজ্ঞানিক আরও অনেকে আছেন, ফেরমি, হ্যান্স বেথে, জিলার্ড, ফন নয়ম্যান। জানি, কিন্তু তাদের কেউ আমার বাবাকে পাগল বলবার সাহস রাখেন না। পাগল? পাগলকে বললে? আপনি বলেছেন। হু? মি? ইম্পসিবল। আমি ডিক ফাইনম্যান প্রফেসর বোরকে এসব কি বকছো পাগলের মতো? বাবা বলেছিলেন আর সকলেই তার থিওরিটা বিনা বাক্যবয় মেনে নেবেন, তার প্রতি শ্রদ্ধায় সৌজন্যে প্রতিবাদ করবেন না, ভুলগুলো তাদের নজরে পড়বে না। পারলে আপনি... তাই বলে আমি প্রফেসর বোরকে পাগল বলবো? বলবো নয় স্যার, বলেছেন, আমি নিজের কানে শুনেছি। গাড়ি থেকে নেমে আসেন ফাইনম্যান, বলেন, তাহলে চলো ক্ষমা চেয়ে আসি। প্লিজ প্রফেসর। বাবা শুয়ে পড়েছেন, রাত 3:30 বাজে। মন ভার করে ফাইনম্যান ফিরে এলেন নিজের ঘরে। না না, এ অসম্ভব। তিনি কখনো বিংশ শতাব্দীর বিস্ময় প্রফেসর নিলস বোরকে পাগল বলতে পারেন? তিনি, ডিক ফাইনম্যান? জিম বেকার বৃথাই বকছে পাগলের মতো। ফাইনম্যানের আর এক বাতিক ছিল মুখে মুখে চুটকি কবিতা রচনার। স্রেফ পাটানা। প্রফেসর নিলস বোরকে রুদ্ধদ্বার কক্ষে মধ্যরাত্রে যে তিনি পাগলা বলেছেন, এটা জিম বেকার কাউকে বলেনি। পরদিন বোর বক্তৃতা দিলেন,
তার প্রস্থানের পর অন্যান্য সহবিজ্ঞানীরা ফাইনম্যানকে বললেন, কেমন লাগলো প্রফেসর বোরকে? ফাইনম্যান তৎক্ষণাৎ মুখে মুখে জবাব দিলেন, প্রফেসর বোর নোজ নো হোর, ড্রিঙ্কস নো লিকার, ইজ নো বোর। প্রফেসর বোর মোর মনচোর, কামিনী কাঞ্চন ত্যাগী, সন্ন্যাসী ঘোর। স্থিতপ্রজ্ঞ ড্যানিশ অধ্যাপকের অনেক জীবনীকার দীর্ঘ রচনায় তার দেবতুল্য চরিত্র সম্বন্ধে লিখে গেছেন, কিন্তু মাত্র 4টি ছত্রে ফাইনম্যান যে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছিলেন তা বোধহয় অনবদ্য। কবিতাটি শুনেই ক্লাউস ফুক্স বলে ওঠেন, আরে আরে, আপনি করেছেন কি প্রফেসর? বোর আবার কে? শুনলেন না, ওর নাম নিকোলাস বেকার। ফাইনম্যান বলেন, আই বেগ ইউর পার্ডন, সেক্ষেত্রে আমি বলবো নিকোলাস বেকার, ইপক মেকার, অ্যাটম ব্রেকার, ইয়েট হি ইজ নট আ লিকার টেকার। নিকোলাস বেকার যুগান্তকারী, অ্যাটমের শিরে যিনি হানেন বাড়ি, এহ বাহ্য তিনি খান না তারই। চরমতম অ্যান্টিক্লাইম্যাক্স, যেন যুগান্তকারী আবিষ্কার করা অথবা পরমাণুর অন্তর্বিকীর্ণ করা ছাড়াও কিছু নয়। তার চেয়েও বড় বিস্ময়, লোকটা মদ খায় না। হো হো করে হেসে ওঠে সবাই। জিলার্ড বলেন, এবার ক্লাউস ফুক্সের নামে একটা হোক, ওই তোমার ভুলটা ধরিয়ে দিয়েছে। ফাইনম্যানের জাপানি তানাকা মুখে মুখে প্রস্তুত। ফুক্স লুকস অ্যান অ্যাসেটিক থিওরেটিক। ফুক্স সাহেব তো ধর্মের এক ষণ্ড, একাই পারেন করতে গাজন পণ্ড, সৌম্যদর্শন সন্ন্যাসী এক ভণ্ড। অট্টহাস্যে ফেটে পড়ে সবাই। অর্থাৎ প্রফেসর বোর হচ্ছেন সত্যিকারের বৈজ্ঞানিক, আর ক্লাউস ফুক্স হচ্ছে ভেকধারী। দেখলে মনে হয় সন্ন্যাসী, আসলে পাজির পা ঝাড়া। ফাইনম্যানের কীর্তিকাহিনী সবিস্তারে বলতে গেলে আলাদা একখানা বই লিখতে হয়। তবু আরও 2-4টে কথা বলি, কারণ এই চরিত্রটিকে কিছুতেই বুঝে উঠতে পারেনি কর্নেল প্যাশ, এ কাহিনীর গোয়েন্দা। তার বারে বারে মনে হয়েছিল সমস্ত প্রক্রিয়াটা মাইক্রোফিল্মে রূপান্তরিত করে রাশিয়ান গুপ্তচরকে হস্তান্তরিত করবার হিম্মত ছিল ওই ছেলে মানুষিতে ভরা ফাইনম্যানের। লস অ্যালামসের ইতিহাসের রচয়িতা ম্যানহাটন প্রজেক্ট গ্রন্থে লিখছেন, It also afforded Feynman great amusement to work out the combination numbers of the still ciphers in which the most secret and important data of research were kept. In one case, he actually succeeded, after weeks of study, in opening the main file cupboard at the record center in Los Alamos, while the officer in charge of it was absent for a few minutes. Feynman contented himself, in the brief period during which he had all the atomic secrets at his disposal, with placing in the safe a scrap of paper on which he had written, "Guess who?" বুঝুন কাণ্ড। কি বলবেন এমন লোককে? খেয়ালি, পাগল, ছেলে মানুষ, নাকি ধূর্ত ক্রিমিনাল? যে সিন্ধুকে গোপনতম তথ্য রাখা থাকে তা ওই লোকটা কোন কায়দায় খুলে ফেললো মাত্র কয়েক মিনিটের সুযোগে? আর কেন খুলল? কি উদ্দেশ্য তার? শুধুই সবাইকে চমকে দিতে? বলো তো কে? লেখা একটা কাগজ ওই আলমারির খোপে রেখে আসবার ছেলে মানুষিতে? অদ্ভুত প্রতিভা ছিল এই ফাইনম্যানের। প্রফেসর বোর শিকাগোতে বসে কেমন করে তার নাম জানলেন সেটাও আন্দাজ করতে পারি গ্রফের লেখা ম্যানহাটন প্রজেক্ট গ্রন্থ থেকে। উনি লিখেছেন, ফাইনম্যানকে শিকাগোতে প্রতিটি গ্রুপের কাজ দেখতে যেতে হতো। সেখানে প্রতিষ্ঠিত বিজ্ঞানীরা কম্পটন, ওয়েগনার, টেলর অথবা ফেরমি তাকে নানা উপদেশ দিতেন। একবার হঠাৎ ওর কানে গেল, কি একটা অঙ্ক শিকাগো গ্রুপ দীর্ঘদিন ধরে কষতে পারছেন না। কৌতূহলী ফাইনম্যান জানতে চাইলেন অঙ্কটা কি। শুনে মাত্র আধ ঘন্টার মধ্যে সেটা কষে দিলেন তিনি। ফিরে এসে উনি ওর বন্ধুকে বলেছিলেন, বড় কর্তারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন তো, তাই একটু গুরুদক্ষিণা দিয়ে এলাম। খবরটা জানতে পেরেছিলেন নিলস বোর। আর একবার গভর্নিং বডির মিটিংয়ে একজন বৈজ্ঞানিক বললেন,
আইবিএম কোম্পানির একরকম নতুন কম্পিউটার বার করেছে যাতে অত্যন্ত দ্রুত যান্ত্রিক পদ্ধতিতে অঙ্ক কষা যায়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নাকি এগুলি বসানো হয়েছে। অনেক আলোচনার পর ওই যন্ত্র কেনা ঠিক হলো। তখনও ইলেকট্রনিক কম্পিউটার চালু হয়নি কোথাও। অর্ডার গেল আইবিএম কোম্পানির কাছে। যন্ত্রটা নতুন, তার ব্যবহার কেউ জানে না, তাই কোম্পানিকে লেখা হলো যারা যন্ত্রটা বসাতে আসবে তাদের সঙ্গে যেন মেশিন ম্যানও পাঠানো হয়। ম্যানহাটন প্রকল্পে তারা থেকে যাবে, যন্ত্রগুলো চালাবে। যা হয়, কোম্পানি পত্রপাঠ যন্ত্রগুলো পাঠিয়ে দিল। তারপর শুরু করলো চিঠি চাপাটি। যারা মেশিন চালাবে তাদের কী হারে মাইনে দেওয়া হবে, তাদের চাকরির নিরাপত্তা কত দূর, থাকবার কি ব্যবস্থা হবে ইত্যাদি। বড় বড় প্যাকিং কেস পড়ে রইল গুদামে, আর কোম্পানি শুরু করলো দর কষাকষি। যাই হোক, দিন 15 পরে এলো কোম্পানির লোক, কিন্তু কোথায় গেল সেই প্যাকিং কেসগুলো? সেগুলো তো গুদামে নেই। ফাইনম্যান হচ্ছেন বিভাগীয় কর্তা। বড় কর্তা তাকে প্রশ্ন করেন, সেই প্রকাণ্ড প্যাকিং কেসগুলো কোন গুদামে আছে? লোক এসে গেছে যে। ফাইনম্যান বলেন, কোনগুলো স্যার? সেই আইবিএমের কম্পিউটারগুলো। ও লোক আসতে দেরি হচ্ছিল দেখে আমি নিজেই যন্ত্রটা বসিয়ে নিয়েছি। হ্যাঁ, খুব ভালো যন্ত্র, ব্যবহার করছি তো আজ দিন 7 চমৎকার জিনিস। কোম্পানির লোক এবং ডিরেক্টর স্তম্ভিত। সচক্ষে দেখতে এলেন তাঁরা। হ্যাঁ, কাজ হচ্ছে, পুরো দমে কাজ হচ্ছে মেশিনে। বিস্মিত হয়ে ডিরেক্টর বলেন, কি আশ্চর্য, এই যন্ত্রটা তো সদ্য আবিষ্কৃত। কেমন করে বসালে হে এমন কমপ্লিকেটেড ইলেকট্রনিক কম্পিউটার? ছেলেবেলায় যে আমি মেকানো বানাতাম স্যার, ফাইনম্যানের সাফ জবাব। তাই বলে এত $1,00,000 দামের যন্ত্র কাউকে কিছু না বলে তুমি খুলে ফেললে? কি যে বলেন স্যার, পাগলের মতো। 7 দিন এগিয়ে গেল না আমাদের কাজ। কোম্পানি প্রেরিত লোকগুলো অবশ্য চাকরি পেল। দিন 10 পর মস্কিউটো বোর আবার এসে হানা দিলেন ব্যাটলশিপের ঘরে। বললেন, স্যার, ওই লোকগুলো কাজে উৎসাহ পাচ্ছে না। দৈনিক 8 ঘন্টা ডিউটি দিচ্ছে, কিন্তু কাজে প্রাণ নেই যেন। কেন প্রাণ নেই কেন? এমন করে থাকবে? সে অঙ্ক কষছে তাই যে ওরা জানে না। ওদের বলে দেওয়া উচিত ওরা কি জন্য এই মেশিন চালাচ্ছে, তাহলেই ওরা উৎসাহ পাবে। ফাইনম্যানের বাঁধা লব্জটাই বলে বসলেন ডিরেক্টর, পাগলের মতো কথা বলো না, ওদেরও সব কথা জানানোর আইন নেই। আমি ডক্টর ওপেনহাইমারকে বলে দেখব? দেখতে পারো, সে রাজি হবে না। কিন্তু ফাইনম্যান নাছোড়বান্দা, পাগলটাকে রোখা যাবে না জেনে শেষ পর্যন্ত ওপেনহাইমার রাজি হলেন। ফাইনম্যান ওই মেশিনম্যান ছোকরাদের ব্যাপারটা একদিন ভালো করে বুঝিয়ে দিলেন। বললেন, তোমরা আসলে তৈরি করছো অ্যাটম বোমা, তোমরা আর একটা নাট বল্টু, বুঝলে? আশ্চর্য! 7 দিনের মাথায় ফাইনম্যান এসে দাখিল করলেন তার পরিসংখ্যান। মেশিনের আউটপুট 100% বেড়ে গেছে। বলেন, দেখলেন স্যার, আপনারা শুধু আপত্তিই করছিলেন পাগলের মতো।